আসসালামু আলাইকুম। মিশন এসএসসি 27 এবং 28 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা গণিতের সবচেয়ে হাই স্কোরিং, হাই ডিমান্ডেড এবং যে একটা মাত্র অধ্যায় পড়ার মাধ্যমে তুমি গণিতের সিকিউতে পাস করতে পারো, পরিসংখ্যান অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে পরিসংখ্যান অধ্যায়টা আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে প্ল্যানিং করার মাধ্যমে খুব সহজেই এবং কম সময়ের মধ্যে আয়ত্তে আনা যায়, সেই বিষয়টা আমরা খুব সহজভাবে দেখেছিলাম। আমরা মাত্র 60টা শর্ট কোয়েশন এবং 60টা লং কোয়েশন পারার মাধ্যমেই আমরা এই অধ্যায় পুরোটা কভার করতে পারি। এবং তুমি যদি মাত্র এই 14টা প্রশ্ন পারো, তাহলে তোমার স্কুলের পরীক্ষা বলো অথবা বোর্ড এক্সাম বলো, যে কোনো ধরনের পরীক্ষায় তোমার যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, তোমার কেউ আটকাইতে পারবে না। তো আজকের ক্লাসে আমি তোমাদের সেই কোয়েশ্চনগুলা ক্রমান্বয়ে এমন ভাবে বুঝাই দিব, তুমি যদি আগে কোনোদিন এই অধ্যায়টা নাও পড়ো তাহলেও তুমি পারবে। আমি একেবারে জিরো থেকে তোমাদেরকে বুঝাই দিব। সো চিন্তার কোনো কারণ নেই, চলো আমরা ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই অধ্যায়ের যে মোস্ট ডিমান্ডেড যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে পরিসর, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। ঠিক আছে, এইগুলো শর্ট কোয়েশন আসে, অর্থাৎ 2 মার্কের প্রশ্নের মধ্যে আসবে। এগুলো ক নম্বরও আসতে পারে, অথবা তোমার যে শর্ট কোয়েশন আসে 15টা সেগুলোর মধ্যেও আসতে পারে। তো চলো, কোন উপাত্তের সর্বোচ্চ মান 85 এবং সর্বনিম্ন মান 31 হলে উপাত্তটির পরিসর কত? এখন হচ্ছে সর্বোচ্চ মান তো আমরা বুঝতে পারছি, সর্বোচ্চ মান বলতে বোঝায় আমাদের যে উপাত্তগুলা দিয়ে দিবে সেই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় যে মানটা সেটাকে সর্বোচ্চ মান বলে, এবং উপাত্ত সমূহের মধ্যে যেটা সবচেয়ে ছোট মান সেটাকে তোমার সর্বনিম্ন মান বলে। এরপর হচ্ছে তোমার পরিসর। পরিসর জিনিসটা আসলে কি? পরিসরের ইংরেজি হচ্ছে রেঞ্জ। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যে পার্থক্য সেইটাকে আসলে তোমার পরিসর বলা হয়। আমি যদি তোমাকে খুব সহজ একটা উদাহরণ দেই, তাহলে তুমি আরো খুব সহজেই পরিসর জিনিসটা বুঝতে পারবে। ধরো আমার যে হোয়াইট বোর্ডটা আছে এটা কোনো একটা দেশ। ধরো এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার, এই জায়গায় হচ্ছে 2000 কিলোমিটার, 3000, 4000 এবং ধরো এটা হচ্ছে তোমার 5000 কিলোমিটার। ঠিক আছে, এখন ধরো আমরা তো বোমা বা মিসাইল সবাই চিনি। ধরো আমাদের দেশের মধ্যে এই যে 3000 কিলোমিটারের ঠিক মাঝ বরাবর একটা বোমা বিস্ফোরণ হলো। এই বোমাটার বিস্তৃত এরিয়া হচ্ছে তোমার এতটুক জায়গা জুড়ে তোমার বিস্তৃত হলো। এখন বোমাটার রেঞ্জ আসলে কত? বোমাটার রেঞ্জ কি পুরো 5000 কিলোমিটার, নাকি শুধু এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা আসলে কত? দেখো 4000 থেকে তুমি যদি 2000টা বিয়োগ দাও তাহলে কত থাকছে? 2000 না? তার মানে এই বোমাটার রেঞ্জ অর্থাৎ পরিসর হচ্ছে কত? 2000। তাহলে আমরা কি করছি? এই যে সর্বোচ্চটা থেকে আমরা সর্বনিম্ন মানটা বিয়োগ দিছি না, এই যে এই বিষয়টাই হচ্ছে তোমার পরিসর। আমরা যখন অঙ্ক করব, অঙ্কের ক্ষেত্রেও তোমার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যে একটা পার্থক্য থাকে সেটাকে আসলে পরিসর বলা হয়। এখন আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে এখানে সর্বোচ্চ মান দেয়া আছে কত? সর্বোচ্চ মান দেয়া আছে 85। আমি সময় বাঁচানোর জন্য এবং তোমাদেরকে খুব সহজেই বোঝানোর জন্য আমি বাংলায় না লিখে শুধুমাত্র এইচ লিখতেছি। এইচ মানে হচ্ছে হাইয়েস্ট নাম্বার, সর্বোচ্চ নাম্বার কত? 85। তোমরা পরীক্ষার মধ্যে অবশ্যই বাংলা সহ লিখবে, ঠিক আছে? এবং সর্বনিম্ন মান অর্থাৎ লোয়েস্ট নাম্বার হচ্ছে 31 এবং পরিসর ইজ ইকুয়াল টু হোয়াট? এখন দেখো আমরা সবাই জানি, ধরো তোমার এটা যে কোনো একটা সৃজনশীলে ক নম্বরে আসলো, তাহলে তোমরা কিভাবে লিখবে? প্রথমেই লিখবে আমরা জানি পরিসর ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এল প্লাস 1। তাহলে দেখো তো সর্বোচ্চ মানটা আসলে কত? 85 মাইনাস সর্বনিম্ন মানটা কত? 31 প্লাস 1। এখন তুমি এটা চাইলে ক্যালকুলেটরে বসাইলে হবে, অথবা তুমি চাইলে নিজে নিজে হিসাব করতে পারো। এটার আনসার হচ্ছে কি 85 থেকে 31 যদি যায় সেক্ষেত্রে হচ্ছে 54, এবং তুমি এটার সাথে 1 প্লাস করলে 55 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা খুবই ইজি। এখন দেখো আমরা আগে 3 নম্বর কোয়েশ্চনটা সলভ করব, এরপরে আমরা 2 নম্বর কোয়েশ্চনটা সলভ করব। আমরা যদি আগে 3 নম্বর কোয়েশ্চনটা সলভ করি, এরপর যদি আমরা 2 নম্বর কোয়েশ্চনটা সলভ করি, তাহলে আমাদের কাছে বিষয়বস্তুগুলো আরো বেশি সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। তাহলে 3 নম্বর কোয়েশ্চনের মধ্যে পরিসর হচ্ছে 55, সর্বোচ্চ মান হচ্ছে 85, তাহলে সর্বনিম্ন মানটা আসলে কত? আমরা জানি যে পরিসর ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এল প্লাস 1। তার আগে আমরা কিছু বেসিক জিনিস জানবো, যে বেসিক জিনিসগুলো না জানলে তুমি এই অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবে না।
দেখা গেছে অনেক স্টুডেন্ট ক্লাস 9-10-এ পড়তেছে কিন্তু এখনো পর্যন্ত সেই বেসিক জিনিসগুলোই জানে না। এই বেসিক জিনিসগুলো না জানার কারণে সেই এই অঙ্কগুলো সমাধান করতে পারতেছে না। দেখো, প্রথমে আমরা এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমি এই অঙ্কটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এখন দেখো, প্রথম নাম্বার 1 পয়েন্ট, আমরা সকলেই জানি যে সমান চিহ্নের এক পাশ থেকে আমরা যখন অন্য পাশে কোনো একটা উপাদান পার করি তখন অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়। যেমন ধরো, আমি যদি এই পাশের এলটাকে এই পাশে পার করি তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। অর্থাৎ সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যদি কোনো একটা উপাদান পার করা হয় তখন অবশ্যই কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ হয়। নাম্বার 2 পয়েন্ট, আমাদের একটা সময় শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় না। কখন? সেটা হচ্ছে গিয়ে তুমি যদি এই পাশের সম্পূর্ণ জিনিস এই পাশে পার করো এবং এই পাশের সম্পূর্ণ জিনিস যদি তুমি এই পাশে পার করো সেক্ষেত্রে তোমার চিহ্নের পরিবর্তন হয় না। কিন্তু তুমি যদি এই পাশে সম্পূর্ণ জিনিস এই পাশে পার করো তখন কিন্তু চিহ্নের পরিবর্তন করতে হবে। অথবা তুমি যদি এই পাশে সম্পূর্ণ জিনিস এই পাশে পার করো তখনও কিন্তু চিহ্নের পরিবর্তন করতে হবে। শুধুমাত্র কখন চিহ্নের পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র এই পাশে সব জিনিস এই পাশে এবং এই পাশে সব জিনিস এই পাশে যখন তুমি পার করবে তখন চিহ্নের পরিবর্তন করতে হয় না। তোমাকে আমি একটা সহজ উদাহরণ দেই। ধরো তুমি একটা মোবাইল ফোন কিনতে চাচ্ছ, এখন মোবাইল ফোনটার দাম হচ্ছে 20,000 টাকা। এখন তুমি যদি দোকানদারকে 20,000 টাকা দাও এবং তোমাকে যদি 20,000 টাকা সমমূল্যের যদি তোমাকে মোবাইল ফোনটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তুমিও আর ওনার কাছে কোনো টাকা পাও না, উনিও তোমার কাছে আর কোনো টাকা পায় না। সেক্ষেত্রে কিন্তু বিষয়টা সমান সমান। এটাও সেম এই কাহিনী, তুমি সমান চিহ্নের এই পাশে যে মানগুলো আছে এই পাশে পার করছো, এই পাশের মানগুলো তুমি এই পাশে পার করছো, তখন কিন্তু আর চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তুমিও ওনাকে আর দিতে হচ্ছে না, উনিও তোমাকে আর দিতে হচ্ছে না। কিন্তু ধরো তুমি দোকানদারকে 20,000 টাকা দিলে ঠিক আছে, কিন্তু দোকানদার তোমাকে 20,000 টাকা সমমূল্যের না দিয়ে 15,000 টাকার কি দিল, সমমূল্যের কিছু দিয়ে দিল, ঠিক আছে। এখন তুমি ওনার কাছ থেকে আর কত টাকা পাচ্ছ? 5,000 টাকা না? তাহলে এই 5,000 টাকাটা কি, ওনার 20,000 টাকা থেকে তুমি এই 5,000 টাকাটা নিয়ে আসবে, এক্ষেত্রে মাইনাস হচ্ছে না? অর্থাৎ চিহ্নের পরিবর্তন হচ্ছে। কিন্তু ওনার কাছে যখন 20,000 টাকা ছিল তখন প্লাস, উনার থেকে যখন তুমি আবার 5,000 টাকাটা নিয়ে আসতেছো সেক্ষেত্রে কিন্তু মাইনাস, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার বুঝতে হবে এক পাশ থেকে অন্য পাশে যখন তুমি পারাপার করবে তখন অবশ্যই চিহ্নের পরিবর্তনটা হবে। তাহলে আমি আরেকবার যদি হাইলাইট করি বিষয়টা, যে এক পাশ থেকে অন্য পাশে যখন তুমি পার করবে তখন অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, শুধুমাত্র একটা ক্ষেত্রে পরিবর্তন হবে না, সেইটা হচ্ছে কি তোমার এই পাশের সব জিনিস এই পাশে এবং এই পাশের সব জিনিস যখন তুমি এই পাশে পার করবে তখন শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে না। পয়েন্ট নাম্বার 3, আমাদের যেইটার মান বের করতে বলবে অবশ্যই আমরা সেটাকে বাম পাশে আনবো এবং অন্যান্য যা আছে সবগুলোকে আমরা ডান পাশে পার করব। যেমন এখন আমাদের এল এর মানটা বের করতে বলছে, আমরা এল এর মানটা এই পাশে আনবো এবং অন্যান্য যেগুলো আছে সবগুলোকে আমরা ডান পাশে রাখবো, ঠিক আছে। এখন দেখো, আরেকটা জিনিস মনে রাখবে, সমান চিহ্ন যখন মাঝে থাকবে তখন অবশ্যই বা দিতে হবে। কোন ক্ষেত্রে? দেখো, আমাদের কিন্তু আগেরটার মধ্যে মাঝে সমান চিহ্ন ছিল তখন কিন্তু আমরা বা দেই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের পরিসর মানটা বের করতে বলছে, পরিসরটা এই পাশে আছেই, ঠিক না। এখন দেখো, আগেরটার মধ্যে আর এখনেরটার মধ্যে পার্থক্য কি হবে, এই যে এলটাকে যখন আমরা এই পাশে নিয়ে আসতেছি তখন দেখো এই পাশে তো পরিসরই আছে। যেহেতু তোমাদেরকে একবারে বেসিক থেকে বোঝাচ্ছি আমি একবারে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এলটাকে যখন আমি এই পাশে নিয়ে আসতেছি তখন কি প্লাস হয়ে যাচ্ছে না, এক পাশ থেকে অপর পাশে আনলে। এইচটা কিন্তু আমি এই পাশে পার করি নাই, তাহলে এইচ প্লাস 1 এটা আছে। এখন দেখো তো, আগের প্রশ্নের মধ্যে কি এই পাশে কোনো মান ছিল? ছিল না। এখন কিন্তু এই পাশে মান আছে, তাহলে যদি দুই পাশে মান থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, বা দিতে হবে। এখন দেখো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে এল এর মানটা বের করা। তাহলে আমরা এলটাকে এই পাশে রাখবো এবং পরিসরটাকে আমরা অন্য পাশে পার করে দিব। তাহলে দেখো এই পাশের কি আছে, এইচ প্লাস 1, এই পাশের পরিসরটা যখন এই পাশে যাবে তখন অবশ্যই কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে। সর্বোচ্চ মানটা কত? 85 প্লাস 1 মাইনাস পরিসরের মানটা কত? 55 না? দেখো এখন তুমি যদি 85 এর সাথে 1 প্লাস করো তাহলে 86, এটা থেকে যদি তুমি মাইনাস 55 করো তাহলে তুমি দেখতে পাবে 31 আসতেছে আনসার, 31।
এরপরে আমরা 2 নম্বর কোয়েশ্চনটা সলভ করব। 2 নম্বর কোয়েশ্চনের মধ্যে হচ্ছে সর্বোচ্চ মান ইজ ইকুয়াল টু হোয়াট, সর্বনিম্ন মান 31, পরিসর ইজ ইকুয়াল টু 55। তাহলে আমাদের এখন কি বের করতে হবে, সর্বোচ্চ মানটা বের করতে হবে না? হ্যাঁ, সর্বোচ্চ মানটা বের করতে হবে। এখন দেখো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে এইচটাকে এই পাশে আনবো এবং অন্যান্য সকল উপাদান আমরা ডান পাশে রাখবো। এখন এই জায়গায় একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি, আমি যদি এইচটাকে এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইচ এর মানটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যার মানটা বের করব তার মানটা আমরা ট্রাই করব যাতে মাইনাসে না বের হয়। ঠিক আছে, আমরা যদি মাইনাস করি তাহলে এই পাশে এই পাশ করলে আনসারটাও মাইনাস আসবে, দেখা যাবে যে মাইনাস মাইনাস বাদ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ট্রাই করব যাতে যার মানটা বের করব তার মানটা যাতে মাইনাস না হয়। ঠিক আছে, মানে এই যে এইচ এর সামনে যাতে মাইনাস না থাকে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু আগে দেখলাম যে আমরা যদি এই পাশে সম্পূর্ণ জিনিস এই পাশে নেই এবং এই পাশে সম্পূর্ণ জিনিস যদি এই পাশে নেই সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করা লাগতেছে না, এক্ষেত্রে তোমার এইচ এর মানটা প্লাসই থাকতেছে, ঠিক না? তাহলে এটা আমরা অ্যাপ্লাই করি, যেহেতু দেখলাম তাহলে এখন আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাইলে এই পাশে সম্পূর্ণ জিনিস এই পাশে নিয়ে আসি, এইচ মাইনাস এল প্লাস 1, তাহলে চিহ্নের পরিবর্তন হচ্ছে না। এই পাশে সম্পূর্ণ জিনিস আমরা এই পাশে পার করি তাহলে হচ্ছে পরিসর, ঠিক না? তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এইচটাকে এই পাশে রাখবো এবং অন্যান্য মানগুলোকে আমরা অন্য পাশে পার করে দিব, ঠিক না? তাহলে এইচটা আমরা এই পাশে রাখলাম, এই পাশে কি আছে, পরিসর, তাহলে পরিসর লিখলাম আমি। এরপরে দেখো তো এই পাশের এলটা এই পাশে এসে কি হয়ে যাবে, প্লাস এল, ওয়ানটা এই পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস 1, ঠিক না? এখন দেখো পরিসরের মানটা কত আমরা বসাই দিই, 55 প্লাস এল এর মানটা কত, 31 মাইনাস 1। তাহলে তুমি যদি ক্যালকুলেটর মারো তাহলে দেখবে তোমার আনসারটা আসবে 85। তাহলে সর্বোচ্চ মানটা আসলে কত, সর্বোচ্চ মানটা হচ্ছে তোমার 85। আশা করি এই তিনটা প্রশ্নই তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সেকেন্ড কোয়েশ্চনটা দেখব, অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয়। প্রথমেই হচ্ছে আমাদের গাণিতিক গড় নির্ণয় করো, অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত হতে গাণিতিক গড় নির্ণয় করো। গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ। গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা। এখন সমষ্টি মানে কি, সমষ্টি মানে হচ্ছে যোগ করা, অর্থাৎ আমরা সবগুলোকে এখন যোগ করব। তাহলে আমরা লিখি 8 প্লাস 12 প্লাস 15 প্লাস 18 প্লাস 22 প্লাস 25 প্লাস 28 প্লাস 32 এবং উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা বলতে কি বোঝায়, উপাত্তের সংখ্যা বলতে বোঝায় আসলে এই জায়গায় কয়টা উপাত্ত আছে, 1 2 3 4 5 6 7 8টা। তার মানে আমরা কি করব, 8 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এই সবগুলা যখন তুমি ক্যালকুলেটরে বসাবা তখন দেখতে পাবা এগুলা সমষ্টি হচ্ছে 160 এবং আমি যদি 8 দ্বারা ভাগ করি তাহলে দেখতে পাবা 160 কে 8 দ্বারা ভাগ করলে 20 হয়। সুতরাং উপাত্ত সমূহের গড় হচ্ছে 20। এরপরে প্রশ্নটা হচ্ছে মধ্যক নির্ণয় করো। এখন মধ্যকতার মানে কি, মধ্যকতার মানে হচ্ছে মাঝখান বা মাঝে, এরকম একটা কথা বোঝায়। ধরো আমি তোমাকে খুব সহজ একটা যদি উদাহরণ দিই, ধরো তোমরা এই জায়গায় 5জন ফ্রেন্ড আছো, 5জন ফ্রেন্ড আছো। এখন আমি যদি জিজ্ঞেস করি তোমাকে এই 5জন ফ্রেন্ডের মধ্যে মধ্যক কে, অর্থাৎ মাঝে কে আছে, তোমরা খুব সহজেই বলতে পারবা যে এই পাশ থেকে 2জন বাদ, এই পাশ থেকে 2জন বাদ, তার মানে মধ্যখানে আছে সে। এখন ধরো আমি যদি আরেকটা ফ্রেন্ড তোমাদের পাশে এনে দাঁড় করাই সেক্ষেত্রে কিন্তু তোমরা 6জন হয়ে যাচ্ছ। তখন যদি আমি তোমাকে মধ্যক নির্ণয় করতে বলি তখন তুমি বলবা এই পাশ থেকে 2জন বাদ, এই পাশ থেকে 2জন বাদ, মাঝখানে ওরা 2জন মধ্যক। এখন তোমার আমি বললাম যে না, 2জন মধ্যক বললে হবে না, যে কোনো একজনকে মধ্যক বানাইতে হবে এবং একটা নির্দিষ্ট জায়গাটাকে দেখাইতে হবে। এখন ধরো মাঝখানে 2টা ফ্রেন্ডের মধ্যে তোমার একটা ফ্রেন্ড একটু মোটা, হ্যাঁ, আর একটা ফ্রেন্ড চিকন, তাহলে মধ্যকটার মানটা কার ভাগে গিয়ে পড়বে, অবশ্যই তোমার মোটা ফ্রেন্ডটার ভাগে গিয়ে পড়বে না? ঠিক আছে, তাহলে আমরা আগে যেটা দেখলাম 5জন ফ্রেন্ড থাকলে আমরা খুব সহজেই মধ্যকটা বের করতে পারি, কিন্তু যখন জোড় সংখ্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা বের করতে পারতেছি না। এক্ষেত্রে তোমার বিজোড় হলে একটা মধ্যকের সূত্র এবং জোড় হলে অন্য আরেকটা সূত্র দিয়ে মধ্যকটা বের করতে হয়। চিন্তার কোনো কারণ নেই, 2টা সূত্রই খুবই সহজ, যদি তুমি বুঝো তাহলে খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবে। চলো তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করি। প্রথমেই আমাদের এই উপাত্ত সমূহকে অবিন্যস্ত হতে বিন্যস্ত করতে হবে। আমরা কিন্তু গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বিন্যস্ত করি নাই। কেন করি নাই, ধরো 8 প্লাস 12 প্লাস 15 যেই হবে 15 প্লাস 8 প্লাস 12 ততই হবে, এই কারণে আমাদের কি করা লাগতেছে না, আমাদের গড় নির্ণয়ের ক্ষেত্রে ক্রমান্বয়ে বিন্যস্ত করা লাগতেছে না। কিন্তু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, তোমার ক্রমান্বয়ে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে হবে। এখন দেখো উপাত্ত সমূহকে আমরা বিন্যস্ত করার মাধ্যমে পাই
এখন এরপর কি লিখবা তুমি, এখানে উপাত্তের সংখ্যা n ইজ ইকুয়াল টু কয়টি, 60টি। উপাত্তের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করো। এখন 60টি কি বিজোড় সংখ্যা না, 60টি হচ্ছে তোমার বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখব কি, যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এরপরে আমরা জানি বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র আলাদা এবং জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র আলাদা। এখন তো তাহলে সুতরাং আমরা লিখব মধ্যক ইজ ইকুয়াল টু n+1/2 তম পদের মান। ঠিক আছে, তাহলে n এর মানটা আসলে কত, n এর মান 7 প্লাস 1 ভাগ হচ্ছে 2 তম পদের মান। তাহলে 7 প্লাস 8 মানে কত হয়, 8 হয় 2। তাহলে 4 তম পদের মান। তাহলে 4 তম পদের মানটা কত, 4 তম পদের মান কত, 1 2 3 4, তার মানে 14। তার মানে এই জায়গার মধ্যে মধ্যকটা আসলে কত, মধ্যকটা হচ্ছে তোমার 14। এরপরে প্রশ্নটা হচ্ছে যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখন আমি প্রথমে কি করতে হবে, উপাত্ত সমূহকে ক্রমান্বয়ে বিন্যস্ত করতে হবে। তাহলে ক্রমান্বয়ে বিন্যস্ত করার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে কয়টা আছে, 6টা, যা জোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি কি, উপাত্তের সংখ্যা n ইজ ইকুয়াল টু কয়টি, 6টি, যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এখন দেখো জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা আসলে কি, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান ভাগ হচ্ছে 2। ঠিক আছে, কি লিখছি, n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান ভাগ 2। এখন দেখো n মানে কত, n মানে হচ্ছে n এর মান কয়টি, 6টি না, তাহলে 6/2 তম পদের মান প্লাস 6/2 প্লাস 1 তম পদের মান ভাগ হচ্ছে তোমার 2। ঠিক আছে, এখন দেখো 6/2 মানে কত, 3 তম পদের মান, প্লাস হচ্ছে 6/2 3 প্লাস 1 মানে 4 তম পদের মান, ঠিক না। তাহলে 3 তম পদের মান প্লাস কত, 4 তম পদের মান ভাগ হচ্ছে তোমার 2। তাহলে দেখো 3 তম পদের মানটা আসলে কত, 3 তম পদের মানটা কত, 3 তম পদের মান হচ্ছে 1 2 3, তার মানে 14। 14 প্লাস 4 তম পদের মান কত, 16 ভাগ হচ্ছে 2, তার মানে 14 আর 16 যোগ দিলে কত হয়, 14 আর 16 যোগ দিলে 30 হয় ভাগ 2। তার মানে মধ্যক হচ্ছে তোমার কত, মধ্যক হচ্ছে তোমার 15। এরপরের প্রশ্নটা হচ্ছে যে তোমার উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। এখন প্রচুরক মানে কি, প্রচুর মানে কি, প্রচুর মানে হচ্ছে অনেক বেশি বা অনেক, ঠিক না। তাহলে প্রচুরক মানে কি, যে সংখ্যাটা বা যা প্রচুর পরিমাণে আছে, ঠিক না। তাহলে আমরা দেখো তো উপাত্ত সমূহকে প্রথমে বিন্যস্ত করে পাই যে 5 8 8 8 12 12 15 18। এখন তো এই জায়গার মধ্যে কোন সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে বা সবচেয়ে বেশি বার আছে, 8। তার মানে এখানের মধ্যে প্রচুরক কোনটা, 8। তাহলে আমরা কি লিখবো এখানে, 8 সর্বাধিক, 8 সর্বাধিক কয়বার আছে, সর্বাধিক 3 বার আছে। সুতরাং সুতরাং প্রচুরক কত, 8। ঠিক আছে, প্রচুরক 8। এখন কথা হচ্ছে ধরো কোনো একটা উপাত্ত দিয়ে দিল, কোনটা আছে ধরো 8টা তোমার 3 বার না হয়ে 2 বার, তখন কি হবে, দেখো 8ও আছে 2 বার, 12ও আছে 2 বার, তখন কি হবে, তখন একাধারে 8ও প্রচুরক 12ও প্রচুরক। তখন তুমি এই জায়গায় কি লিখবে, যে এখানে 8 এবং 12 সর্বাধিক 2 বার করে আছে, সুতরাং প্রচুরক 8 এবং 12। এখন আরো প্রশ্ন আসতে পারে, ধরো কোন উপাত্তই তোমার একবারে বেশি নাই, সবগুলাই হচ্ছে তোমার একবার একবার করে আছে, সেক্ষেত্রে তোমার এটার মধ্যে প্রচুরক কত হবে, সেক্ষেত্রে তোমার এই উপাত্তের মধ্যে তোমার কোনোটাই প্রচুরক না। সুতরাং তুমি কি লিখবে, যে লিখবে এখানে প্রত্যেকটা উপাত্তই একবার করে আছে, সুতরাং এখানে কোনো প্রচুরক নেই। তাহলে আশা করি এই কোয়েশ্চেনগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো।